শেখ হাসিনা, জয়, পুতুল সহ 12 জনের বিরুদ্ধে প্লট দুর্নীতির 3 মামলার রায় আজ। অভিযোগ প্রমাণের দাবি দুদকের। আসামি গ্রেপ্তার মাত্র 1 জন। রাজধানীর পরতে পরতে অগ্নিঝুঁকি, প্রতি বছর বাড়ছে প্রাণহানি ও আর্থিক ক্ষতি। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেই দায় সারছে কর্তৃপক্ষ, কঠোর পদক্ষেপের তাগিদ। সবারই গাফিলতি আছে। এই গাফিলতিগুলিকে চিহ্নিত করে যারা কর্মকর্তারা আছেন তাদেরকেও তো আসলে আইনের আওতায় নেওয়া উচিত। কক্সবাজারে অপরিশোধিত লবণের দামে ব্যাপক দরপতন, মনপ্রতি ঠেকেছে 100 টাকায়। অনিশ্চয়তায় মাঠেই নামেনি 30,000 চাষি। আমরা লবণ ন্যায্য মূল্য পাই নাই, আমরা লবণ ন্যায্য মূল্য চাই। সরকার থেকে মিল মালিক সিন্ডিকেটটা ভাঙতে হবে। হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ আগুনে প্রাণহানি বেড়ে 44, নিখোঁজ প্রায় 300, এখনও আটকা অনেকে। নির্মাণ প্রতিষ্ঠানের 3 কর্মকর্তা গ্রেফতার। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি মশিউর অনেক। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র জয়, কন্যা পুতুলের বিরুদ্ধে করা 3 দুর্নীতি মামলার রায় আজ। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে দুদক, এমন দাবি করে সংস্থাটির আইনজীবী। তাদের সর্বোচ্চ শাস্তিও চেয়েছেন তিনি। বিস্তারিত দেখবেন জাহিদ হাসানের প্রতিবেদনে। গেল বছরের 5 আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। ক্ষমতাচ্যুত হওয়ার পরেই শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। এসব দুর্নীতির মধ্যে ঢাকার অদূরে পূর্বাচলে কূটনৈতিক এলাকায় ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে 3টি প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। এই মামলায় আসামি করা হয় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 12 জনকে। চলতি বছরের 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 5 শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলায় সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রায়ের জন্য দিন ধার্য করা হয়। শুনানিতে দুদকের আইনজীবী আদালতে বলেন, শেখ হাসিনা ও তার পরিবার বিধি বহির্ভূতভাবে তথ্য গোপন করে সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন, যা দুদকের আইনে ক্ষমতার অপব্যবহার। গণপূর্ত রাজুকের কয়েকজন কর্মকর্তারা যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রীকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। প্লট দুর্নীতির সব অভিযোগ আদালতে প্রমাণে সক্ষম হয়েছে বলে দাবি দুদকের। রাজুক, গণপূর্ত মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় বিধি বহির্ভূতভাবে তারা এই প্লটগুলা এই 2 পরিবারের মাঝখানে বরাদ্দ প্রদান করেছেন। এই স্পেশাল প্লট বরাদ্দের ক্ষেত্রে রাজুকের যে সার্বজনীন যে একটা বিধি আছিল হলফনামা, ওই হলফনামা দিতে হয় এই কারণে যে রাজুকের কোনো প্লট যে দরখাস্ত করছে তার নিজের অথবা তার স্ত্রী, স্বামী অথবা তার পোষ্যদের ঢাকার এই রাজুকের এলাকাধীন কোনো প্লট বা ফ্ল্যাট তাদের নাই। এই 6 জনের প্রত্যেকেই হলফনামা দিয়েছেন যে তাদের রাজুকের এলাকাধীন আশেপাশের কোনো জায়গাতেই কোনো প্লট বা ফ্ল্যাট তাদের নাই। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন চান দুদকের আইনজীবী। রাজুকের প্রধান যেই শর্তটা সেটাই তো তারা ভঙ্গ করছেন এবং এদের এই শেখ হাসিনার পরিবারের এই সম্পদ আছে রাজুকের এলাকাধীন এবং শেখ রেহানার পরিবারেরও সম্পদ আছে ঢাকার রাজুক এলাকাধীন। প্লট বরাদ্দ করে তারা আইনের লঙ্ঘন করেছেন। আইনের লঙ্ঘন করায় আমরা এই মামলায় শেখ হাসিনার মামলায় 29 জন সাক্ষী প্রদান করেছি এবং আমাদের যে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে আমরা সেই অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই মামলায় 1 জন আসামি গ্রেফতার রয়েছেন, বাকি সব আসামি পলাতক। প্লট দুর্নীতি নিয়ে 6টি মামলা করেছে দুদক। এর মধ্যে বৃহস্পতিবার 3টি আর 1 ডিসেম্বর আরও 3টি মামলা রায় দেওয়ার দিন ধার্য করা হয়েছে। ওই মামলায় আসামি শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ, ছেলে রেদওয়ান সিদ্দিক ববি। জাহিদ হাসান, এখন, ঢাকা।
এদিকে বুধবার মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে ট্রাইব্যুনাল ১। রায় প্রকাশের পর থেকে ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করতে হবে। এছাড়া ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হল। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ২৩ নভেম্বর চিঠি দেয় বাংলাদেশ। চিঠির ভার্বাল নোটে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ দণ্ডিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়, যদিও এর আগেও নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জেলে ফেরত দেওয়া। শেখ হাসিনা রায় ঘোষণার পর গ্রেপ্তারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে ইন্টারপোলে আরেকটি নোটিশ জারির কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এ. ইসলামী। এর প্রেক্ষিতে বুধবার শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রাজু আহমেদ, এখন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠি ভারত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার রাতে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। একই সঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ ভারত। We have received the request, and this request is being examined as part of ongoing judicial and internal legal processes. We remain committed to the best interests of the people of Bangladesh, including peace, democracy, inclusion and stability in that country, and will continue to engage constructively in this regard with all stakeholders. আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। আগুনের সাথে বসবাস এই শহরে যেন আর অস্বাভাবিক কিছু নয়। বছর, মাস কিংবা কয়েকদিনের ব্যবধানে আগুনের পুনরাবৃত্তিতে নিঃস্ব হচ্ছে মানুষ। ফায়ার সার্ভিস বলছে, প্রতি বছর অগ্নি দুর্ঘটনার সাথে বাড়ছে সম্পদের ক্ষতির পরিমাণ। তবে সীমিত সামর্থ্যে ঝুঁকি মোকাবিলায় বেগ পেতে হচ্ছে তাদের। নগরবিদরা বলছেন, অগ্নি দুর্ঘটনা রোধে যাবতীয় গাফিলতির বিরুদ্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। নগরে পোড়া গন্ধ, আগুনের সাথে বসবাসই যেন নিয়তি। নাগরিক যাপনে এসবে এখন অভ্যস্ত মানুষ। পুড়ছে মানুষ, পড়ে গগনচুম্বী ভবন থেকে বস্তি। আগুনের লেলিহান শিখায় দগ্ধ মানুষের তালিকা দীর্ঘ হয় টালি খাতায়। অগ্নিকাণ্ডে দিন দিন বাড়ছে প্রাণনাশের শঙ্কা, সাথে আর্থিক ক্ষতির পরিমাণও। পোশাক কারখানা, রেস্টুরেন্ট, কেমিক্যাল গোডাউন কিংবা শপিং মলের অন্দর পুড়ে যাওয়ার পুনরাবৃত্তি নিয়মিত ঘটনা এই নগরীতে, যার সবশেষ সর্বগ্রাসী রূপ দেখল কড়াইল বস্তিবাসী। প্রায় ১৫০০ ঘর হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। গেল বছর বেইলি রোডে ভয়াবহ আগুনে পুড়ে যায় ৪৬টি তাজা প্রাণ। এফআর টাওয়ারে নিহত হয় ২৬ জন। চলতি বছর অক্টোবরে শিয়ালবাড়িতে ১৬ জনের অকাল মৃত্যু হয় অগ্নিকাণ্ডে। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে হতাহতের ঘটনা না থাকলেও ক্ষতির পরিমাণ প্রায় $১ বিলিয়ন। প্রতিটি অগ্নি দুর্ঘটনার পর শুরু হয় তদন্ত আর নোটিশ দেয়ার তোড়জোড়, চলে অভিযান, তারপরও মেলে না সমাধান। নিমতলী, চুরিহাট্টা কিংবা তাজরিন ফ্যাশনস, একের পর এক ভয়াবহ আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ভয়াল অগ্নিকাণ্ডের সাক্ষী হয় বেইলি রোডের এই ভবনটি, যেখানে পোড়া দগদগে স্মৃতি এখনও দৃশ্যমান।
ফায়ার রিস্ক ইন আরবানের একটি গবেষণা বলছে এসব অগ্নিকাণ্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নিয়মের অবহেলা, নগর প্রশাসনের দুর্বলতা আর আর্থসামাজিক ব্যর্থতারই প্রতিচ্ছবি। নগরবিদরা বলছেন অপরিকল্পিত সম্প্রসারণে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বাড়ছে অগ্নিঝুঁকি। আবাসিক এলাকায় অনুমোদনহীন শিল্প কারখানা বন্ধসহ বিল্ডিং কোড মানায় কঠোর অবস্থান নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যে রাষ্ট্রীয়ভাবে তদারকির যে বিষয়গুলো আমাদের আইন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সেটা না পালন করা, আবার আমরা যারা বিল্ডিং ওনার এবং ফ্যাক্টরি ওনার আমরাও রাষ্ট্রের আইন এবং যে শৃঙ্খলা এবং অগ্নির নিরাপত্তা কোনোটাকে আমরা কী করি সে আমলে নেই না। সরকারের যতগুলো সংস্থা আছে, সিটি কর্পোরেশন, রাজুক, আমাদের বিস্ফোরক অধিদপ্তর থেকে শুরু করে যতগুলো কর্তৃপক্ষ আছে সবারই গাফিলতি আছে। এই গাফিলতিগুলিকে চিহ্নিত করে যারা কর্মকর্তারা আছেন তাদেরকেও তো আসলে আইনের আওতায় নেওয়া উচিত। ফায়ার সার্ভিসের প্রতিবেদন বলছে 2020 সালে সারা দেশে অগ্নি দুর্ঘটনার সংখ্যা 21,000-এর বেশি, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 246 কোটি টাকারও বেশি। পরের বছর দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় 21,660-তে, ক্ষতির পরিমাণ 218 কোটি টাকা। সময় গড়ায় পাল্লা দিয়ে বাড়ে ক্ষতির পরিমাণও। 2024 সালে 26,000 অগ্নি দুর্ঘটনার বিপরীতে আর্থিক ক্ষতি হয় 446 কোটি টাকা। গবেষণা বলছে অগ্নিঝুঁকিতে থাকা সবচেয়ে বেশি আবাসিক ভবন আর শিল্প কারখানা অবস্থিত ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর আর নারায়ণগঞ্জে। ঝুঁকি কমাতে ভবন চিহ্নিত আর নোটিশ দেয়াই যেন কর্তৃপক্ষের একমাত্র কাজ। নিজস্ব ম্যাজিস্ট্রেট, লোকবল আর আধুনিকায়নের অভাবে ফায়ার সার্ভিসও ঘুরপাক খাচ্ছে সীমিত সামর্থ্যের বৃত্তে। মোবাইল কোড আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট নেই বিধায় বেশি মাত্রায় করা যায় না। এটা আমাদের একটা সীমাবদ্ধতা। পরিদর্শক প্রয়োজনের তুলনায় খুবই কম রয়েছে, কারণ আমাদের যে টিওএনডি সেই অনুযায়ী 268 জন থাকার কথা। 268তে আসলে পুরা দেশ কাভার করা কোনোভাবে অসম্ভব একটা বিষয়। আনপ্ল্যান্ড ওয়েতে সব নগরায়ন চলছে এবং ইন্ডাস্ট্রি বেশি বেশি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যাতায়াতের ইস্যু আছে। সিটি শহরগুলোতে সাধারণত অগ্নিকাণ্ডের দুর্যোগগুলো একটু বেশি ঘটছে। গাফিলতি আর নজরদারির অভাব ঘুচিয়ে আগুনের চক্রাকার থেকে কবে মিলবে মুক্তি, কবে নিরাপদ হবে নগর, সে প্রশ্নের উত্তর মেলাতে এবারও কি ব্যর্থ হবে রাষ্ট্র? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এক যুগের বেশি সময় ধরে পুরাতন গোমতী নদীর যে সৌন্দর্য বর্ধনের কাজ সেটি প্রায় আটকেই ছিল, কিন্তু এবারে সেই প্রকল্প আবারও হাতে নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। তবে সেই প্রকল্প বাস্তবায়নের সবথেকে বড় যে চ্যালেঞ্জ তা হচ্ছে নদীর 6 কিলোমিটার অংশের অবৈধ সমস্ত দখলগুলো মুক্ত করা। সিটি কর্পোরেশন যদিও বলছে আগামী বছর শুরু হবে প্রকল্প বাস্তবায়নের কাজ, যাতে হাতির ঝিলের আদলে সাজিয়ে তোলা হবে নদীর পার। আর এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 220 কোটি টাকা। বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ, যেখানে ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। একসময় কুমিল্লা শহর ঘেঁষে প্রবাহিত হতো গোমতী নদী। বর্ষায় বন্যার আতঙ্ক থেকে শহর রক্ষায় 60-এর দশকে পরিবর্তন করা হয় নদীর গতিপথ। এরপর থেকেই কাপ্তান বাজার থেকে শুভপুর এলাকা পর্যন্ত প্রায় 6 কিলোমিটার অংশ পরিচিত পুরাতন বা মরা গোমতী নামে। সময়ের সাথে নদীর দুপারে গড়ে ওঠে 5টি বাঁধ, জনবসতি আর দখলের থাবা। নদীর তীরের জায়গা দখল হয়ে গেছে বহু আগেই। আবর্জনার স্তূপে ভরাট হচ্ছে নদীভূমি। 2003 থেকে এখন পর্যন্ত তালিকাভুক্ত অবৈধ দখলদার 772 জন। উচ্ছেদে বারবার নোটিশ দেয়া হলেও পরিবর্তন আসেনি বাস্তবতায়। বালু টালু ময়লা আইনা নদীর সাইডে সাইডে ফালাইতে নদীগুলা দখল করে ফেলতেছে। এখানে মাছ হবে কিভাবে? ড্রেনের পানি, আমরা যে কোনো জিনিসে এটার ভিতরে ফেলা যাচ্ছে, পচা জিনিস। আর এদিকে এককভাবে মনে করেন কেউ কিছু বলার মতো নাই, ঐক্যবদ্ধ হয়ে মানে একজন অভিযোগ করলে আর অন্যরা আসে না। স্থানীয়রা বলছেন নদী ছিল তাদের জীবনের অংশ, এখন সেটি পরিণত হয়েছে দূষণের নরকে। সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও নদী খননের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা যেমন নিরসন হবে, তেমনি জলাধারটি ব্যবহার হতে পারে মাছের অভয়ারণ্য হিসেবে। এই এলাকার জন্য এই প্রকল্পটা হওয়া অনেক জরুরি দরকার, কারণ এদিকে উন্নয়ন হবে এবং এলাকার যেই পরিবেশটা অনেক উন্নয়ন হয়ে যাবে। সবের মতন দখলের আছে, দলে রাখতে চাইতেছে, দলে থাকবো। আর নেতা কর্মী সময় দলেরও প্রভাবটা খাড়াইব। তো এটি সব বাদ দিয়ে যদি করতে পারে সরকার এককভাবে নিয়ে তৈরি মনে হয় হইতে পারে। কুমিল্লাকে ফুটিয়ে তুলতে হলে পুরাতন গোমতী অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি এবং যেটা বলছিলাম পুনরুদ্ধার করতেই হবে।
করলে আমাদের উত্তরাঞ্চল শহরের সৌন্দর্য বৃদ্ধি সহ শহর বৃদ্ধি পাবে উত্তরাঞ্চলের দিকে। স্বল্প বৃষ্টি ধারণ ক্ষমতা এই কুমিল্লার নাই। এর মূল কারণ হচ্ছে আমাদের এই যে বললাম বেদখল পুরাতন গোমতী, এটাকে যদি উদ্ধার করা যায় তাহলে এর দুই পার যেমনটি উদ্ধার হবে, বৃদ্ধি পাবে সৌন্দর্য, অবৈধ দখল মুক্ত হবে। এক যুগেরও বেশি সময় ধরে পুরাতন গোমতী নদীর সৌন্দর্য বর্ধনের প্রকল্প ঝুলে আছে কাগজে কলমে। তবে এবার আশার আলো একনেকে অনুমোদন পেয়েছে মরা গোমতী উন্নয়ন প্রকল্প। 2026 সালে হাতির ঝিলের আদলে নান্দনিকভাবে নদী সাজাতে প্রস্তুতি নিচ্ছে সিটি কর্পোরেশন, যেখানে নদীর 6 কিলোমিটার অংশে হবে সেতু, যানবাহন চলাচলের লেন ও ওয়াকওয়ে। হাতির ঝিলের আদলে পুরাতন আমাদের যে মরা গোমতী রয়েছে, নদী রয়েছে, ওখানে একটা প্রকল্প বাস্তবায়ন হবে এবং এখানে পানি উন্নয়ন বোর্ডেরও বেশ কিছু জায়গা রয়েছে এবং কিছু অবৈধ স্থাপনা রয়েছে এবং আমরা যখন প্রকল্প হাতে নিব বা প্রকল্প কাজ যখন শুরু হবে তখন সেক্ষেত্রে এটা উচ্ছেদ থেকে শুরু করে যে সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আমরা সেটা কিন্তু সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সবকিছু ঠিক থাকলে 2026 সাল থেকে শুরু হবে প্রকল্পের কাজ, যেখানে ব্যয় ধরা হয়েছে 220 কোটি টাকা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। মৌসুমের শুরুতেই মাঠ পর্যায়ে লবণের দামে রেকর্ড দরপতন। নতুন লবণ উঠলেও বাড়েনি লবণের দাম। চাষিরা বলছেন, এক দশকের মধ্যে লবণের দাম এবারই সবচেয়ে বেশি নিম্নমুখী। ন্যায্য মূল্যের দাবিতে লবণ চাষিদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। মোহাম্মদ রাসেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মনতোষ বেদজ্ঞ। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে উঠেছে নতুন লবণ। স্তূপ করে রাখা হয়েছে বিক্রির অপেক্ষায়, কিন্তু লবণ উৎপাদন শুরু হতেই বাজারে ব্যাপক দরপতন। গত বছর জেলার প্রায় ৬৯,০০০ একর জমিতে লবণ চাষ করেছেন প্রায় ৪১,০০০ চাষি, কিন্তু ন্যায্য মূল্য পাওয়ার অনিশ্চয়তায় চলতি মৌসুমে মাঠেই নামেননি প্রায় ৩০,০০০ লবণ চাষি। অভিযোগ, এক মাসে মণপ্রতি অপরিশোধিত লবণের দাম ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে মাত্র ১২০ থেকে ১৪০ টাকায়, অর্থাৎ প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে ৩ থেকে ৩.৫ টাকা দরে। খেটে খাওয়া মানুষেরা লবণের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে রাস্তাঘাটে অনেক কষ্ট পাচ্ছে। এখন আমাদের উৎপাদন খরচ খরচে 350 থেকে 700 টাকা। এখন আমরা লবণ ন্যায্য মূল্য পাই নাই, আমরা ন্যায্য মূল্য চাই। অস্বাভাবিক হারে অপরিশোধিত লবণের দাম কমে যাওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন কুতুবদিয়ার লবণ চাষিরা। লেমশিখালী লবণ মাঠে কাফনের কাপড় পরে উৎপাদন বন্ধ রেখে মানববন্ধন করেন তারা। চাষিদের অভিযোগ, মিল মালিকদের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে লবণের মূল্য কমিয়ে দিয়েছে। এখানে রেট দিতে পারবে শুধু সরকার থেকে মিল মালিক সিন্ডিকেটটা ভাঙতে হবে। যে সিন্ডিকেট করে খাইছে এবং খারা খাইছে ওনাদের থেকে তদন্ত করে ওইগুলা বাহির করে ওনাদেরকে একটা বড় বিপজ্জনক শাস্তি দিতে হবে। আমাদের মানে এলাকায় অনেক লবণ মজুত আছে, কিন্তু লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না বিধায় লবণ চাষিরা মাঠে কাজ করতেছে না, মাঠ রেডি করতেছে না। আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, মানে আমরা যেন ন্যায্য মূল্যটা পাই। এক মণ লবণ বিক্রি করে যদি 1 কেজি মূল্য না পাই, আমরা কি করে লবণ মাঠ করব? সংকট কাটিয়ে লবণের দর বাড়লে শিগগিরই চাষিরা লবণ উৎপাদনে মাঠে ফিরবে বলে আশা করছেন বিসিকের এই সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা প্রস্তাবনা দিয়েছি যে আমাদের চাষিরা যে 6 মাস লবণ চাষ বন্ধ থাকে, সেই সময় তাদেরকে মৎস্যজীবীদের মতো করে কোনো খাদ্য বান্ধব সহায়তার আওতায় আনা যায় কিনা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সংকটে পড়বে এই শিল্প, এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। ময়মনসিংহে ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেলে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা নিহত ব্যক্তিকে পুলিশ বক্সে এনে ছুরিকাঘাত করে ফেলে যায়, আর এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের
মর্গে পাঠায় পুলিশ। পুলিশ জানায়, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুর শহরে প্রকট আকার ধারণ করেছে যানজট। অবৈধ বাহন, ফুটপাত দখল আর চালকদের ট্রাফিক আইন না মানার প্রবণতায় চাঁদপুর পরিণত হয়েছে যানজটের নগরীতে। জট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। এদিকে যানজটের ভয়াবহতা ঠেকাতে কঠোর হওয়ার ঘোষণা কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন তালহা জুবায়ের। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বরের দৃশ্য এটি। 2 মিনিটের হাঁটা রাস্তা যানবাহনে পার হতে লাগে 30 মিনিট। সকাল বিকেল কিংবা রাতে সব সময় লেগেই থাকে যানজট। ইলিশের বাড়িখ্যাত চাঁদপুর জেলা পরিণত হয়েছে যানজটের নগরীতে। শুধু শপথ চত্বর এলাকায় নয়, কালীবাড়ি, পালবাজার, চিত্রলেখা মোড়, ছায়াবানী মোড়, নতুন বাজার, বাস স্ট্যান্ড সহ শহরের প্রায় প্রতিটি সড়কই যানজট নিত্যদিনকার ঘটনা। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জমার টাকা তুলতে বিপাকে পড়তে হচ্ছে অটোরিকশা চালকদের। যানজটের কারণে আমাদের জীবনযাত্রা প্রচণ্ড রকম ব্যাহত হচ্ছে। প্রতিদিন আমাদের কর্মঘণ্টা ব্যাপক হারে নষ্ট হচ্ছে। জন্ম হওয়ার আগ থেকে দেখছি যে রাস্তা এখনো একই রাস্তা, ঠিক আছে। নতুন কোনো একটা শহরমুখী নতুন কোনো রাস্তাই হয় না। শহরমুখী নতুন রাস্তার দরকার। কালীবাড়ি মোড়টা পার হতে 10 সেকেন্ড লাগে, সেখানে আমি আধা ঘন্টার উপরে বসে আছি। শহর হিসাবে আমরা অটো হয়ে গেছে বেশি, এই কারণে মনে হয় না যানজটের কারণে আমরা আইতে আইতে করা শহরেতে বাড়াইতে করা 2 ঘন্টা টাইম দিলাম। যেখানে 10 মিনিটের রাস্তা আমার 1 ঘন্টা সময় পাড়িয়ে দিতেছে, অতিরিক্ত সময় লাগতেছে। সড়কের দুই পাশ ভ্রাম্যমাণ হকারদের দখলে। যত্রতত্র যাত্রী উঠানামা, ট্রাফিক আইন লঙ্ঘন, অপেশাদার চালক, ট্রাফিক পুলিশের জনবল সংকট সহ অপর্যাপ্ত সড়কের কারণে বাড়ছে যানজটের তীব্রতা। জেলায় প্রায় 11,000 সিএনজি চালিত অটোরিকশা ও প্যাডেল রিকশার সাথে অবৈধ যানের সংখ্যাও কয়েক হাজার। যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি আরও কঠোরভাবে আইন প্রয়োগের কথা জানান কর্তৃপক্ষ। এখানে অটোর পরিমাণটা একটু বেশি, এই অটো যদি পরিমাণটা কমানো যেত তাহলে হয়তো যানজটের প্রেশারটা আমরা অনেকটা কমাইতে পারতাম। কিছু কাগজপাতি ডেটফেল গাড়ি আছে, এর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিযান করতেছি। কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু এই সিদ্ধান্তগুলো আমরা এখনো শতভাগ বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু আমরা আশা করছি যে সামনে কয়েকদিন পরে আমরা আশা করি এগুলো বাস্তবায়ন করতে পারবো। কয়েকদিন মাইকিং করেছি আমরা, এবং আমরা বলেছি যে এর পরে থেকে 3 দিন সময় মাইকিং করার 3 দিনের পর থেকে যারা অবৈধভাবে দোকানের সামনে কোনো অবৈধ স্থাপনা বা কোনো কিছু রাখবেন, মালামাল রাখবেন অথবা ভ্যান গাড়ি করবেন, তাদেরকে আমরা কঠিন হস্তে আমরা দমন করব। শুধু কর্তৃপক্ষের আশ্বাস কিংবা ঘোষণা নয়, যানজট নিরসনে এবার বাস্তবায়নযোগ্য পদক্ষেপ দেখতে চায় নগরবাসী। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। অবাক করার মতো বিষয়, স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে ভাগ বাটোয়ারা না হওয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএডিসির সরকারি লাখ লাখ টাকার খড় পুড়িয়ে ফেলা হচ্ছে, যা একাধারে যেমন পরিবেশের জন্য বিশাল হুমকির সম্মুখ, তার পাশাপাশি স্থানীয়রা বেশ ক্ষোভ ছাড়ছেন এই প্রসঙ্গকে কেন্দ্র করে। তবে নিয়ম মেনেই খড় পোড়ানোর দাবি করছে বিএডিসির উপপরিচালক। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। বিস্তীর্ণ মাঠ জুড়ে ধানের খড় পোড়ানোর চিত্র। এমন দৃশ্য পাবনা সদরের টেবুনিয়া এলাকার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির ফার্মে। গবেষণার জন্য প্রায় 3 শতাধিক একর জমিতে ধান চাষ করা হয়। এই সব ধান কাটার পর বিপুল পরিমাণ খড় হয়। পরে এই সব খড় সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রয় করা হয়। বিক্রয়ের অর্থ জমা হয় সরকারি কোষাগারে। বছরে এর পরিমাণ দাঁড়ায় 7 থেকে 10 লাখ টাকায়। অথচ স্থানীয় প্রভাবশালী ও কর্মকর্তাদের অন্তঃকোন্দলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। মাঠের পর মাঠ পুড়িয়ে ছাই করা হচ্ছে খড়। মাঠে থাকা বিভিন্ন কীটপতঙ্গ সহ হুমকির মুখে জীববৈচিত্র্য। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। খেয়ারগুলো পালে আমার সুবিধা হচ্ছে, এখন ঘাস পাওয়া যায় না, গরুগুলো বাসে না, ধান কিনে কাটিলে আমরা গরিব মানুষ বাসাতাম, খাওয়াতাম। আর তাদের কিছু খামারে গরু বছর ছিল, একসময় কিছু রাখতো, কিছু বিক্রি করতো, এখন টোটালি বিক্রি হয়, কিন্তু এবার টোটালি পোড়া দিচ্ছে। তাহলে আমরা গরিব মানুষ এখন কোথায় থেকে খেরগুলি নিয়ে আসবো? বাড়ির কাছে খেরগুলি ছিলে আমরা গরু বাছুর পালিছি,
তাহলে এগুলো তো ক্ষতি করতেছে। এই মস্তানের জন্য এক একর চাই, কেউ 10 একর চাই, কেউ 100 চাই, এরকম এই দেহে মানে সাহেবরা বলে উপরে অর্ডার দিয়েছে যে আমরা খ্যাট পুরা দেবো। এ নিয়ে প্রকাশ্যে কর্মকর্তার বিরুদ্ধে কথা বললেও নারাজ বিএডিসির কর্মচারীরা। তো অফিসারের বিরুদ্ধে কোনো কথা কয় যে আমার কাজ থাকবে নাকি। বিএডিসি টেবুনিয়ার উপপরিচালকের দাবি কিছুটা ভিন্ন। পুড়িয়ে ফেলা খড়ের ছাই জমির উর্বরতা বৃদ্ধির সহায়ক হবে। পোড়ানো এবং মূলত মাটির সঙ্গে মিশাতে হবে, যেটা হলো যে এদেরকে বলা আছে যে আমার যে প্লাউ বা যে আমাদের যেটা বলে ডিক্স হারু আর কি, এটাতে আমরা মাটির সঙ্গে মিশাই দেবো। ওদের না করে দিছি আর কি, যে পোড়ানো হবে না। এটা হলো আমার মাটিতে প্লাউ দিয়ে আর কি, আমাদের যে প্লাউ আছে প্লাউদের চাষ দিয়ে মাটির মধ্যে ঢেকে দেওয়া হবে। মাঠ জুড়ে ধোঁয়ায় স্তূপে ঢেকেছে আকাশ। পরিবেশ দূষণ তো হচ্ছেই, সাথে নষ্ট হচ্ছে জনগণের সম্পদ। জবাবদিহিতা আর সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান স্থানীয়দের। মাসুদ রানা, এখন, পাবনা। গুড়ের সুখ্যাতির পাশাপাশি মাগুরার রস গুড়ের সুনামও দেশ জুড়ে ব্যাপক। জেলায় 1182 হেক্টর জমিতে 1.5 লাখের বেশি খেজুর গাছ রয়েছে। এখান থেকে 2500 মেট্রিক টন রস উৎপাদন হয়। কাকডাকা ভোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এ নিয়ে আরও জানাতে সদর উপজেলার লক্ষ্মীপুর মাঠ থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন খেজুর গাছ থেকে রস সংগ্রহে গাছিদের ব্যস্ততা কেমন বেড়েছে, আর গুড়ের বাজার দর সম্পর্কে জানাবেন। শাম্মী, আমরা ভোর থেকেই দেখতে পাচ্ছি এই এলাকাটিতে যে খেজুর গাছিরা তারা কিন্তু রস সংগ্রহে কিন্তু ব্যস্ত রয়েছে, এবং পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে রস যে এখান থেকে কেনার জন্য কিন্তু যে ক্রেতারা কিন্তু এই মাঠে তারাও কিন্তু এসেছে। তো আমরা এই মুহূর্তে আছি মাগুরার সদরের যে প্রত্যন্ত অঞ্চল লক্ষ্মীপুর এলাকার যে মাঠে। এই মাঠে কিন্তু প্রায় 5 শতাধিক খেজুর গাছ রয়েছে, এবং গাছিরা ভোর থেকেই তারা কিন্তু এক গাছ থেকে আরেকটি গাছে যে মাটির হাঁড়ি তারা পেতে রেখেছিল, সেই মাটির হাঁড়িতে যে রস জমেছে সারা রাত্র ভরে, সেই রস কিন্তু তারা পেড়ে নিচে নামছে এবং সংগ্রহ করছে, এবং এই রস সংগ্রহের পরই কিন্তু তারা বাড়িতে নিয়ে এটি জ্বালাবে, এবং জ্বালানোর এক পর্যায়ে প্রথমে গুড় এবং তারপরে আরো বেশি জ্বালিয়ে কিন্তু তারা পাটালি তৈরি করবে, এবং এই গুড় পাটালি তারা স্থানীয় যেমন লক্ষ্মীপুর বাজার, খিলগাতি বাজার, সিংড়া বাজার সহ আশেপাশে বিভিন্ন এলাকার বাজারে তারা কিন্তু এই রস গুড় বিক্রি করবে। তো শীতের আগমনের প্রথম দিকেই এখন রসের দাম কিন্তু কিছুটা কিন্তু কম রয়েছে। যেমন এখন রসের দাম প্রতি কেজি গুড়, যেটা ভালো মানের গুড়, সেই গুড় প্রতি কেজি 500 থেকে 550 টাকা, এবং মোটামুটি যে গুড় রয়েছে সে গুড়টা কিন্তু 450 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে পাটালি বিক্রি হচ্ছে 550 টাকা। সবকিছু মিলিয়ে যে এবার বছরের প্রথম থেকে কিন্তু গুড় পাটালি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, এবং জেলায় প্রত্যেক বছরই জেলার চাহিদা মিটিয়ে যে পার্শ্ববর্তী জেলা ও মাগুরার যে রস গুড় এবং পাটালি কিন্তু বিক্রি হয়। তো এই ছিল মাগুরার লক্ষ্মীপুর যে মাঠ থেকে সর্বশেষ। মাগুরা থেকে যুক্ত হয়েছিলেন বিশ্বজিৎ বাপি। এদিকে যশোরে বেড়েছে মাল্টা ও দার্জিলিং জাতের কমলার চাষ। চলতি বছর জেলার 222 হেক্টর জমিতে চাষ হয়েছে এসব ফলের, যেখান থেকে বাণিজ্যের সম্ভাবনা প্রায় 28 কোটি টাকা। রিপন হোসেনের পাঠানো তথ্য ও এনামুল হকের ছবি নিয়ে প্রতিবেদন। গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা কমলা ও মাল্টা। রং ও আকার দেখে গাছ থেকে পছন্দ মতো কমলা তুলে নিচ্ছেন ক্রেতারা। ঘুরে ঘুরে এভাবে কমলা কেনার দৃশ্যের দেখা মিলবে যশোরের মনিরামপুরে।
যশোরের মনিরামপুর উপজেলার মুজগঞ্জি গ্রামের আব্দুল করিম 2014 সালে মাত্র 50,000 টাকা দিয়ে 1 বিঘা জমিতে শুরু করেছিলেন মাল্টা চাষ। বর্তমানে 25 বিঘা জমি জুড়ে রয়েছে তার মাল্টা ও কমলার বাগান। এ মৌসুমে খরচ হয়েছে 15 লাখ টাকা, যেখান থেকে 30 লাখ টাকার কমলা ও মাল্টা বিক্রির আশা করছেন তিনি। 10 বছর 12 বছর পরে এসে আমরা যেটা দেখছি না, এটা ভালো মার্কেট তৈরি হয়েছে, অত্যন্ত সুস্বাদু একটা ফল এবং মালটার তো তুলনা নেই। বিদেশে যে কোনো মালটার চেয়ে আমাদের বাংলাদেশের মালটা কিন্তু যথেষ্ট সুগার বেশি। শুধু আব্দুল করিমই নন, একই উপজেলার সাজ্জাদ জিল্লুর রহমান সহ অর্ধ শতাধিক চাষি মাল্টা ও কমলা চাষ করেছেন, যাতে হয়েছেন স্বাবলম্বী। এবছর খরচ একটু বেশি হয়েছে, 40,000 টাকা মতো। আমি প্রায় 5 লক্ষ টাকা মালটা বিক্রি করতে পারবো। 7 কাঠা বইতে লাগাইছি, তা আমি 2.5 বছরের মধ্যে ফল বিক্রি করেছি 17-18 মণ। এতে খুব সুস্বাদু আছে, রসও আছে ভালো। আমি দেখাশোনা করি। বাড়িওয়ান মালটা এই জাতটাই অ্যাকুরেট জাত, তবে বাড়িওয়ান মালটা বিভিন্ন প্রকারের জাত আছে, তবে সব থেকে ভালো এইটাই। এটা ডিসেম্বর মাস পর্যন্তই রস থাকে। প্রতিদিন দূর দূরান্ত থেকে সরাসরি বাগানে এসে এসব ফল কিনে নিচ্ছেন ক্রেতারা। গাছ থেকে ফল নিতে পেরে খুশি তারাও। ফলগুলো এত সুস্বাদু, এত মিষ্টি, মনে হচ্ছে চিনি মেশানো। আমাদের দেশে যেটা উৎপাদন হচ্ছে সেটাও মানুষ জানুক বুঝুক। আর এখানে অনেক আছে লেবুর চারাও উৎপাদন হয়, এগুলো যদি মানুষ নিতে চায় তাও ওগুলো নিতে পারে। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় 222 হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন হবে 3,552 টন, যার বাজার মূল্য 25 কোটি টাকা। আর কমলা চাষ হয়েছে 26 হেক্টর জমিতে, যার বাজার মূল্য 3 কোটি টাকা। আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি, বিশেষ করে তাদের সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং অর্গানিক পদ্ধতিতে বিশেষ করে জৈব সার প্রয়োগ করে কিভাবে স্বাস্থ্যসম্মত মালটা উৎপাদন করতে পারে। গত বছর এই জেলায় 140 হেক্টর জমিতে মাল্টা চাষ হয়, আর কমলা চাষ হয় 178 হেক্টর জমিতে। এখন যশোর। মৌলভীবাজারে বেড়েছে দিনমজুরের কাজের ব্যস্ততা। ধান কাটার মৌসুম আর শীতের আগমনীতে বিভিন্ন কাজ পাচ্ছেন শ্রমিকরা, বেড়েছে কর্মচাঞ্চল্য। কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ না থাকায় অনেকটাই হতাশ হচ্ছেন তারা। এই নিয়ে জানাতে বিস্তারিত আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এম.এ. হামিদ, যুক্ত হচ্ছি তার সাথে। হামিদ, জেলায় শ্রমিকদের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন সেটা প্রথমেই আপনার মাধ্যমে জানতে চাই, আর পাশাপাশি চাহিদা অনুযায়ী তারা কাজ পাচ্ছেন কিনা সেই বিষয়ে আসলে বিস্তারিত তথ্যপত্র আপনার মাধ্যমে সংগ্রহ করব। অনেক শীতের সকালের শুভেচ্ছা। আপনি যেটা বলছিলেন, আসলে মৌলভীবাজারে গত 1 মাস আগে কিন্তু কাজের অবস্থা খুবই খারাপ ছিল। এখানে যমুনা চত্বরের চতুর্দিকে কিন্তু শত শত লোক বসে থাকতো, সকাল 10টা-11টা পর্যন্ত বুট থেকে আসা শুরু করতো এবং তারা বসে সময় কাটাতো, অলস সময় কাটাতো বলা যায়। তাদের তখন কাজ ছিল না, কিন্তু শীত শুরু হওয়ার পর থেকে এবং ধান কাটা মৌসুম শুরু হওয়ার পর থেকে তারা কিন্তু অনেকেই কাজ পাচ্ছে এবং এখানে 150 থেকে 200 বা কখনো কখনো 250 মানুষ এখানে এসে জমাবত হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 10টা বা 10:30টার দিকে মাত্র 10 থেকে 15 জন কাজ পাচ্ছেন না, ফিরে যাচ্ছেন, কিন্তু বাকি সবাই কিন্তু কাজ পাচ্ছেন। আমি অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আমরা এখন তারা কাজ পাচ্ছেন এবং ধান কাটা মৌসুম সহ অনেক কনস্ট্রাকশনের কাজ আছে, অনেক বিল্ডিং এর কাজ আছে, অন্যান্য কাজ কিন্তু শীতের মৌসুমে বেড়েছে, যার কারণে তাদেরকে এখন আর বসে থাকতে হয়নি। আগে কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে থাকতে হতো এবং অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতেন। এখন কিন্তু সেটা অনেকটাই কেটে গেছে, কিন্তু তাদের অনেকেরই আক্ষেপ রয়েছে যে সরকারি যে কাজগুলো ছিল, প্রকল্পের কাজগুলো ছিল, সেগুলো যদি চলমান থাকতো তাহলে হয়তো তাদের কাজ আরো বেশি পেতেন। এখানে অনেক জেলার মানুষ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলার লোকজন কিন্তু এখানে এসে জড়ো হন এবং যমুনার চতুর্দিক কিন্তু লোকে লুকারণ্য থাকে। ভোর থেকে আসতে শুরু করে 11টা পর্যন্ত, সকাল 11টা পর্যন্ত অপেক্ষা করেন এবং তারা বিভিন্ন কাজে চলে যান। অনেক সময় এখানে অনেককে বসে থাকতে দেখা যেত। আগে হয়তো দেখাতে পারতাম যে এখানে লোকজন জড়ো হয়ে আছে, জটলা বেঁধেছে, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। সকাল থেকে আসতে শুরু করেন এবং এখানে যারা
ছোটখাটো কাজে নিয়ে যান তারা এখানে আসেন এবং তারা ঠিকাদাররা আসেন এবং ঠিকাদাররা বিভিন্ন কাজে নিয়ে যান। এতে করে এখানকার যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, ভ্রাম্যমাণ দোকানগুলো রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আগের চেয়ে এখন তাদের বিক্রি অনেকটা বেড়েছে এবং এই অবস্থা যদি চলমান থাকে তাহলে হয়তো তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং তারা বলছেন যে সরকারি কাজ যদি শুরু হয় তাহলে তারা আরো বেশি কাজ পাবেন। এই ছিল মৌলভীবাজার থেকে শ্রম বাজার নিয়ে সবশেষ। অনেক সহকর্মী এম এ হামিদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে, জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর। হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত কমপ্লেক্সের সামনে নিখোঁজদের সন্ধানে ভিড় করছেন আত্মীয় স্বজনরা। এদিকে অগ্নিকাণ্ডের ১৫ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। প্রচণ্ড তাপ ও ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা কমপ্লেক্সের উপরের তলাগুলোতে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে হংকং পুলিশ। অন্যদিকে আগুনের ঘটনায় ৩ নির্মাণ কোম্পানির নির্বাহীকে গ্রেপ্তার করা হয়েছে। কমপ্লেক্সটিতে বাঁশ ও পলিস্টাইরিন ফোম সহ অন্যান্য দাহ্য পদার্থের উপস্থিতি থাকায় অবহেলার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। যুক্তরাষ্ট্র জুড়ে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপনের মধ্যেই বুধবার স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় 2 ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI প্রধান ক্যাশ প্যাটেল। এদিকে হামলার ঘটনায় আটক সন্দেহভাজন বন্দুকধারীর নাম পরিচয় প্রকাশ করেছে ওয়াশিংটন পুলিশ। রহমানুল্লাহ লাকানওয়াল নামে 29 বছর বয়সী ওই সন্দেহভাজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে আটক করা হয়। অন্যদিকে হামলার পর ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত 500 ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ওয়াশিংটন ডিসির বন্দুক হামলার প্রভাব পড়েছে নিউ ইয়র্কেও। শহরটিতে ঐতিহ্যবাহী থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নগর কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি আগ্রাসনে করুণ বাস্তবতার মুখোমুখি গাজা উপত্যকার হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী। এমন কঠিন সময়েও যাতে স্বপ্ন ভেঙে না যায় তার জন্য অনলাইন ক্লাস হয়ে উঠেছে একমাত্র ভরসা। তবে এতে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি শঙ্কায় বাস্তুচ্যুত শিক্ষার্থীরা। অনলাইনের চেয়ে ক্লাসরুমে সশরীরে পাঠদান বেশি কার্যকরী বলে মনে করছেন শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। যুদ্ধবিরতির মধ্যেও একটি স্বস্তির সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দেখা পাননি গাজাবাসী। শান্তি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের নিষ্ঠুর খেলায় নিদারুণ কষ্টে দিনরাত কাটছে অসহায় ফিলিস্তিনিদের। বাস্তুচ্যুত হওয়ায় থমকে গেছে গাজার আলাকসা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থীর স্বপ্ন। তবে অস্তিত্বের প্রশ্নে কঠিন এই জীবনযুদ্ধে হার মানতে নারাজ অনেক শিক্ষার্থী। উচ্চশিক্ষায় শিক্ষিত হতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে থাকা শত শত তাঁবুতে আশ্রয় নিচ্ছেন অনেক তরুণ তরুণী। তাদের একজন 20 বছর বয়সী ছাত্রী আল সাইদি। বাঁচার সংগ্রামের মধ্যে পড়াশোনাও অব্যাহত রাখতে 40,000 শিক্ষার্থীর একমাত্র ভরসা এখন অনলাইন ক্লাস। তবে বিশ্ববিদ্যালয়টির ক্লাসরুমে সশরীরে উপস্থিত হয়ে পড়াশোনা করতে না পারার আক্ষেপ আল সাইদির মতো হাজার হাজার শিক্ষার্থীর। ইসরায়েলি আগ্রাসনের প্রভাবে স্বপ্নভঙ্গ, দুর্ভোগ ও করুণ বাস্তবতার মুখোমুখি গাজা উপত্যকার শিক্ষক শিক্ষার্থী সবাই। এমন পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে অনেক ঘাটতি থেকে যায় বলে মনে করছেন আল-আকসা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষাগুরু। التعليم الإلكتروني داخل اللي هو الجامعات، نعم التعليم الإلكتروني قد يسد بعض الشيء لكن ليس بالكفاءة للتعليم الوجاهي। ধ্বংসস্তূপের নগরীতে বাসস্থান, খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট থেকে উত্তরণে চলমান লড়াইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা সংকট মোকাবিলায়ও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। 2 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি বর্বরতায় কয়েক দশকের প্রবৃদ্ধিতে ধস নামায় গাজা উপত্যকার জন্য আন্তর্জাতিক সহায়তায় এখন একমাত্র অবলম্বন হয়ে উঠেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আর এরই মধ্য দিয়ে শেষ করছি এখন সকালের আয়োজন। শিরোনামগুলো জানিয়ে দেবো আরেকবার।
শেখ হাসিনা, জয় পুতুল সহ 12 জনের বিরুদ্ধে প্লট দুর্নীতির 3 মামলার রায় আজ। অভিযোগ প্রমাণের দাবি দুদকের। আসামি গ্রেপ্তার মাত্র 1 জন। রাজধানীর পরতে পরতে অগ্নিঝুঁকি, প্রতি বছর বাড়ছে প্রাণহানি আর আর্থিক ক্ষতি। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেই দায় সারছে কর্তৃপক্ষ, কঠোর পদক্ষেপের তাগিদ। সবারই গাফিলতি আছে, এই গাফিলতিগুলিকে চিহ্নিত করে যারা কর্মকর্তারা আছেন তাদেরকেও তো আসলে আইনের আওতায় নেওয়া উচিত। কক্সবাজারে অপরিশোধিত লবণের দামে ব্যাপক দরপতন, মনপ্রতি ঠেকেছে 100 টাকায়। অনিশ্চয়তায় মাঠেই নামেনি 30,000 চাষি। আমরা লবণ ন্যায্য মূল্য পাই নাই, আমরা লবণ ন্যায্য মূল্য চাই। সরকার থেকে মিল মালিক সিন্ডিকেটটা ভাঙতে হবে। হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ আগুনে প্রাণহানি বেড়ে 44, নিখোঁজ প্রায় 300, এখনো আটকা অনেকে। নির্মাণ প্রতিষ্ঠানের 3 কর্মকর্তা গ্রেপ্তার। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।